বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এখানকার মানুষের জীবন জীবিকা, সামাজিক বন্ধন ও সংস্কৃতি প্রকৃতি ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। একই সাথে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এদেশের মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতির পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী উৎসব বায়োফিলিয়া 2025, মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ, যেখানে বাংলার সংস্কৃতি আর উদ্বোধনী ধারণাগুলোর মাধ্যমে উঠে এসেছে আমাদের জলবায়ু সংগ্রামের গল্প এবং প্রকৃতির কাছে মানুষের ফিরে আসার আহ্বান। এই অনুষ্ঠানের অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন শিরিন সুলতানা লীরা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ; প্রশান্ত ভার্মা, কান্ট্রি ডিরেক্টর, হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন; মেহেদি হাসান বাপ্পি, প্রজেক্ট কোঅর্ডিনেটর, গেইন; এবং রাতুল দেব, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনল্যাব। রাতুল দেব, আমাকে একটু বলবেন বায়োফিলিয়া আসলে কি এবং এ ধরনের আয়োজনের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল? আপনার কি মনে হয় সৃজনশীলতার মাধ্যমে সাধারণ মানুষকে জলবায়ুর মতো জটিল বিষয়ে আরও সহজে বোঝানো সম্ভব? ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। বায়োফিলিয়া রিসেন্টলি যে উদ্যোগটি আমরা নিয়েছিলাম, মূলত সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং কল ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল ইনিশিয়েটিভ ছিল এটা। আমরা জেনল্যাব থেকে এটা কিউরেট করি আর কি। সো বায়োফিলিয়া, যেটা আমরা বলছিলাম যে রিকানেক্টিং পিপল, ক্লাইমেট অ্যান্ড কালচার, অর্থাৎ কিনা মানুষ, সংস্কৃতি এবং জলবায়ুর একটা পুনঃসংযোগ। কেন এই চিন্তাভাবনা বা কেন এরকম হলো? কারণ জলবায়ু নিয়ে আমরা যখন কথা বলি, এটা অনেকাংশেই শুরুতে মনে হয় একটু ক্লাইমেট সায়েন্স আসবে, অথবা হয়তো বা দ্য পলিটিক্স অফ ক্লাইমেট চলে আসবে, বা থিওরিটিক্যাল আলোচনা হবে, বাট সেই জায়গায় সাধারণ মানুষ বা জনগণের কানেকশনটা খুব কম। তো ওই উদ্যোগ থেকেই আসলে সংস্কৃতি, জলবায়ু আর মানুষের যে মিশ্রণটা প্রয়োজন, সেই জন্যই এই উদ্যোগটা। আমাদের নিজেদের যে স্টাডি বা যেটা আমরা দেখতে পাই, যে একটা মানুষ যখন কোনো কিছু ধারণ করে এবং মেধা ও মননে নেয়, তার যে আউটকামটা আসে ওইটা বেটার হয়। সো যদি আপনি সংস্কৃতির সাথে এটার মিক্স করেন বা তার ডে টু ডে প্র্যাকটিসের সাথে এটা মিক্স করেন, তাহলে কিন্তু এটা শুধুমাত্র তার মস্তিষ্কে না, এটা তার হৃদয়েও যাবে। আর যখন একটা বিষয় হৃদয়ে এবং মস্তিষ্কে দুই জায়গায় যায়, তখন কিন্তু তার ডে টু ডে অ্যাক্টিভিটি, যে কোনো আপনি বড় প্ল্যাটফর্মে পলিসির কথা বলছি, আর বাসাবাড়ির রেগুলার বাজারের সময় পলিথিন ব্যাগ কিনবে না কাপড়ের ব্যাগ কিনবে, সব জায়গায় ওটা তখন চলে আসে। সো আমরা যেটা চাচ্ছিলাম যে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা, যেটার মধ্যে দিয়ে আসলে বিভিন্ন কমিউনিটির মিশ্রণ থাকবে, উপস্থিতি থাকবে, সবাই ওই জায়গার কনসেপ্টটা বুঝতে পারবে। তো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি প্রথমত একটা সচেতনতা তৈরি করা। সচেতনতার পরের লেভেলটা হচ্ছে সংযোগ। বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে সচেতন, এটা যখন একটা সংযোগ তৈরি হয়, তখন কিন্তু একটা ইউনিফাইড প্ল্যাটফর্মে আসে, এবং সেই জায়গা থেকে যে আউটপুটটা, তখন একটা কমন পাথে আমরা আগাতে পারবো। তো সেই জায়গা থেকেই বায়োফিলের উদ্যোগটা আমরা নিয়েছিলাম শুরুতে। আচ্ছা, এটা কি বাংলাদেশে প্রথম হলো এই ধরনের একটি অনুষ্ঠান? অনুষ্ঠান তো আসলে অনেক অনুষ্ঠান অনেকভাবেই হয়, বাট আমরা যে অ্যাঙ্গেলে ভেবেছি বা যে আঙ্গিকে চেষ্টা করেছি এটাকে করার জন্য, অনেকাংশে প্রথম দিকেই বলতে হবে। আপনি আমাদের ধরেন একদম সাধারণ একটা ডেকোরেটিভ আইটেম থেকে শুরু করে যা যা আয়োজনে ছিল, সব কিছুই আলাদাভাবে কিউরেট করা হয়েছে জলবায়ু এবং প্রকৃতিকে মাথায় রেখে, যাতে করে আমরা শুধু প্রোগ্রামটা করার সময় শুধু মেসেজটা দিব তা না, একজন বাইরের অডিয়েন্স যখন হেঁটে ঢুকতেছে, দেখেই সে একটা অনুভূতি পাচ্ছে যে এটা একটা ডিফারেন্ট। কারণ বায়োফিলিয়া শব্দের মানেই হচ্ছে যে গোয়িং ব্যাক টু নেচার, আমরা প্রকৃতির কাছে আবার যাব এবং ফেরত যাব, ওইটা দিতে হবে। আর আরেকটা বিষয়, একটা অনুষ্ঠানে তো অনেক ধরনের কার্বন এমিট হয়, যে কোনো কাজেই কার্বন এমিট হয়, আজকের এই প্রোগ্রামেও হচ্ছে। সো বায়োফিলিয়ার একটা উদ্যোগ ছিল যে আমরা অলরেডি কাউন্ট করছি যে পরিমাণ কার্বন এমিট হয়েছে এই প্রোগ্রামটা করতে গিয়ে, ওইটা আবার আমরা ট্রি প্ল্যান করে উই উইল রিটার্ন দ্যাট টু দ্য নেচার আর কি। আচ্ছা আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। মিস্টার প্রশান্ত ভার্মা, what kind of local climate actions are being taken under the call program? Can you share any inspiring example from the grassroots that truly stood out to you? Thank you. I would say it's a brilliant question. Whenever we talk about climate justice,
it's not about one or two actors. It is very important that multiple actors, which may include the CBOs, which is community-based organization, civil society organizations, the private sectors, the local governance body, Union Parishad, the national government bodies, the donor agencies, the research institutes, the universities, multiple actors, they need to work in a synchronized manner in order to demonstrate the real impact. And that's the most beautiful and inspiring part of CALL. In this, multiple moving parts are working in different, more than 18 districts of Bangladesh, and they are all being synchronized, and we call it CALL program. Okay. So this is the first time in Bangladesh where at grassroots level, women groups are talking to the Union Parishad and asking for the budget detail, and that is how this whole social responsibility part has started coming up. As a result, I'm very proud to say there are more than 9 Union Parishad. They have established a separate room where trained youth members are sitting there. They are giving support and services on wash engineering. There are separate maternal kind of rooms are being established. There are certain groups where a specific allocated team are start discussing about climate issues. A significant change in last 9 to 10 months we can experience over there. But every day is inspiring day for me. All right, I'll get back to you again. Thank you. শিন সুলতান আলীরা, কলের ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন? আপনার কি মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও কলের মতো উদ্যোগ মডেল হিসেবে কাজ করতে পারে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এটাকে জাতীয় পর্যায়ে এবং রিজিওনাল পর্যায়ে অর্থাৎ আঞ্চলিকভাবে এবং সবচেয়ে বড় কথা যে গ্লোবাল পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া, এটাকে একটা মডেল হিসেবে আমরা দেখতে চেয়েছি যে কিভাবে আমাদের যোগাযোগ একসাথে কাজ করা কিভাবে অনেক বেশি আমাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে এইটাকে আমরা তুলে ধরতে চাইছি। এবং এই যে নলেজগুলো যে শেয়ার করা, আমাদের যে স্থানীয় কমিউনিটির মানুষ, সাধারণ মানুষের যে রেজিলিয়েন্স, জলবায়ুর সাথে অভিযোজন করার যে ক্ষমতা, আমরা যখন বিভিন্ন সময় যাই একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, আমরা কিন্তু যে দেখি যে ওইখানকার যে নারী, ওখানকার যে শিশু, তারা কিভাবে ওই এক্সট্রিম জলবায়ু পরিবর্তনের সাথে তারা অভিযোজন করছে প্রতিদিন। তাদের সেই গল্পগুলা নিয়ে আসতে পারি, তারা কিভাবে কাজ করছে, কিভাবে তারা তাদের লাইভলিহুড যেটাকে কৃষিকাজগুলো তারা কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করছে, এই গল্পগুলাকে নিয়ে আসলে আঞ্চলিকভাবে আমরা যদি বলি আমাদের যে সাউথ এশিয়ান যে দেশগুলি আছে বা অন্যান্য যে দেশগুলি জলবায়ুর ঝুঁকিতে তো আমরা সবাই আছি, সারা পৃথিবীতেই আছি, তো তারা যদি এটা জানে এটা অনেক বেশি ইন্সপায়ার করবে, এটাকে আমরা অনেক বড় পরিসরে দেখতে পারি। সুতরাং আমি মনে করি যে আমাদের এই উদ্যোগটা যদি সার্থক হয়, আমরা এতগুলো সংগঠন যদি একসাথে কাজ করতে পারি, আমার মনে হয় সেটা অনেক বড় একটা শক্তি হিসেবে কাজ করে। তো আমার মনে হয় যে এই কল যে ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল, এটাকে যদি আমরা ভালোভাবে মানে সার্থক যে গল্পগুলো যদি তুলে আনতে পারি, তাহলে এটা আমাদের পার্শ্ববর্তী দেশ, আঞ্চলিকভাবে অন্য দেশ, অন্যান্য আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা, তারাও এটা নিয়ে কাজ করতে পারে বলে মনে করি। আমাদের সাথে অলরেডি সুইডেন আমাদের এটার সঙ্গে আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে এবং অন্যান্য যে উন্নয়ন সংস্থা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তারাও কিন্তু এসেছিলেন আমাদের সাথে, একসাথে হাত মিলিয়েছেন। তো আমার মনে হয় যে এটা আমরা সুইজারল্যান্ড করছে এবং অন্যরাও আমাদের সঙ্গে আছে এবং এইভাবে এটা আসলে আরো এগিয়ে যেতে পারে আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে। খুবই ভালো উদ্যোগ। ভবিষ্যতে কি এই ধরনের প্রোগ্রাম করার ইচ্ছে আছে আপনাদের? বায়োফিলিয়ার মতো আমরা তো অবশ্যই করতে চাই। এই বায়োফিলিয়া নিয়ে যখন পরিকল্পনা করছিলাম, আমাদের অনেক আলোচনা, ডিবেট হয়েছে যে কি করা উচিত, কি করা উচিত না। সো আমরা এটাকে একসময় ওপেন করে দিয়েছিলাম যে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবছে তারা যেন রেজিস্টার করে আসতে পারে, বাচ্চারা যেন আসতে পারে, আমাদের শিক্ষার্থীরা যেন আসতে পারে। কারণ আমাদের পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা সংস্কৃতিতে ধারণ করব, আমরা মননে ধারণ করব। আমাদের ইচ্ছা আছে আমরা সবাই মিলে একসাথে এই ধরনের প্রকৃতির সাথে, সংস্কৃতির সাথে এই কাজগুলো আমরা কিভাবে আরো এগিয়ে নিতে পারি। এবং আমার মনে হয় যে এই প্রকল্পটা লিড করছে হেলভেটাস, আমাদের সুইজারল্যান্ডের একটি সংস্থা, আরও আমাদের স্থানীয় সংস্থাগুলা, তারা সবাই অনুপ্রাণিত হয়েছে আমাদের বায়োফিলিয়া অনুষ্ঠানটা থেকে। এবং আমার মনে হয় যে এই জাতীয় অনুষ্ঠান তারা যখন স্থানীয় পর্যায়ে করার জন্য তারা হয়তো উদ্যোগ নেবে, আমরাও চেষ্টা করব আরও কিভাবে আমাদের এই কাজে পরবর্তীতে যে গল্পগুলা আর পরবর্তীতে যে আমাদের সার্থক যে কাজগুলো আসবে, অভিজ্ঞতাগুলো আসবে স্থানীয় পর্যায় থেকে, সেটা নিয়ে আমরা আশা করি যে আমরা পরবর্তীতে আরও অনুষ্ঠান এই ধরনের করতে পারবো। ধন্যবাদ। আবার ফিরে আসবো আপনার কাছে। মেহেদী হাসান,
তরুণ ও কিশোরদের পুষ্টি ও জলবায়ু সচেতনতার মধ্যে কিভাবে সংযোগ তৈরি করা যায়? ক্লাইমেট চেঞ্জের সাথে এই পুষ্টি নিরাপত্তার একটা নিবিড় সম্পর্ক আছে। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য ব্যবস্থা একটা বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে এবং যে পুষ্টি গুণাগুণগুলো খাদ্যের মধ্যে থাকা দরকার সেগুলো অনেকাংশেই হচ্ছে আপনার লোপ পাচ্ছে। তো সেই জায়গাটায় কৃষকরা হচ্ছে আপনার এই খাদ্য উৎপাদনের একমাত্র আমি বলবো যে ফ্রন্টলাইনার, যারা কিনা আমাদেরকে এই খাবার টেবিল পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রথম কাজটা ওনারা উৎপাদনের মধ্যে দিয়ে করে থাকে। এখন এই সংযোগটা ঘটানোর ক্ষেত্রে আমরা যেহেতু গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন থেকে আপনার তরুণদেরকে নিয়ে কাজ করছি জলবায়ু পরিবর্তন এবং খাদ্য এবং পুষ্টি নিয়ে, সেই জায়গাটায় আমরা যেটা দেখেছি যে তরুণদের সাথে এই সমন্বয়টা করা, যে দক্ষতা উন্নয়ন করা, নলেজটা ডিসিমিনেট করা, এই সকল জায়গায় আপনার অনেক সুযোগ আছে। সুযোগ আছে এই অর্থে, কারণ এই তরুণরা কিন্তু আমরা এখন বাংলাদেশে বলি যে 1/3 তরুণ। এই 1/3 তরুণই কিন্তু একটা বয়স পরে আপনার সে অ্যাডাল্ট হবে এবং সে বৃদ্ধ হবে এবং নতুন একটা জেনারেশনের জন্য সে পিতামাতা হবে। সো সেই জায়গাটায় যদি এই তরুণরা আরও বেশি সচেতন হয় এবং তারা যদি এই কমিউনিটির জন্য এই জলবায়ু পরিবর্তন, পুষ্টি, এই সকল বিষয় নিয়ে কাজ করে, তাহলে তার পরবর্তী যে জেনারেশনগুলো আসবে তারাও কিন্তু অনেক বেশি সচেতন হবে এবং যেই বিহেভিয়ারগুলো এখন আমরা করছি যেগুলো পরিবেশের জন্য আপনার ক্ষতিকারক, আমরা আশা করব যে পরবর্তী জেনারেশন এই সেম বিহেভিয়ারগুলো ওনারা করবে না। স্পেসিফিকলি পুষ্টির কথা বলি, উল্লেখযোগ্য একটা ইনিশিয়েটিভের কথা না বললেই নয়। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্কেলিং আপ নিউট্রিশন ইয়ুথ নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে সান মুভমেন্টের আন্ডারে। সেইখানে বাংলাদেশের তরুণ অর্গানাইজেশন, যারা কিনা ইয়ুথ অর্গানাইজেশন আমরা বলে থাকি, ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে নিয়ে এসে ইয়ুথদেরকে কীভাবে আরও এই পুষ্টি সম্পর্কে অ্যাক্টিভলি এঙ্গেজ করা যায়। আমরা জানি যে তরুণরা অনেক বেশি ক্লাইমেট নিয়ে কাজ করে, ক্লাইমেটের সাথে এই পুষ্টি এবং খাদ্য ব্যবস্থার একটা যোগসূত্র আছে। সো জলবায়ুর সাথে সাথে কীভাবে এই পুষ্টি সম্পর্কিত কার্যক্রমগুলোকে আরও বেশি ইয়ুথদেরকে ইনভলভ করা যায়, সেই জন্য মিনিস্ট্রি অফ হেলথ থেকে আপনার একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমরা গেইন থেকে সেটা সেক্রেটারিয়েট রোল প্লে করছি এবং এখন পর্যন্ত আপনার বিগত 1 বছর এখনও হয়নি, 121টারও বেশি ইয়ুথ অর্গানাইজেশন ক্লাব এর সাথে যুক্ত হয়েছে। 500রও বেশি ইয়ুথ আপনার ক্যাপাসিটি বিল্ডিং এই ধরনের ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু কমিউনিটি লেভেলে এই ক্লাইমেট থেকে শুরু করে পুষ্টি নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম করছে। একটা এক্সাম্পল হয়তো আমি বলতেই পারি এখানে, যে আপনার এই পুষ্টি সম্পর্কে আমরা ফার্মারের কথা বলছি, কৃষক লেভেলে এই জলবায়ু সহিষ্ণু কী ধরনের কার্যক্রম ওরা নিতে পারে, স্যালাইন ভ্যারাইটি আছে, তারপর হচ্ছে জলবায়ু সহিষ্ণু বিভিন্ন ধরনের কার্যক্রম আছে, সেগুলো কীভাবে কৃষকরা করতে পারে, সেই জন্য ওরা ছোট ছোট গ্রুপ করে কমিউনিটি লেভেলে ফার্মারদের সাথে কাজ করতেছে। এই ধরনের এক্সাম্পল আপনার আশা করি যে সামনের দিনগুলোতে যখন এই কল প্রোগ্রাম আপনার সামনের আরও পরিপূর্ণ হবে, তখন এই ধরনের অনেক এক্সাম্পল থাকবে যেটা কিনা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ। মিস্টার প্রশান্ত ভার্মা, what would you say in unique about COL's work in Bangladesh? So in that sense, would you say COL is building a Bangladesh model of climate resilience that other can learn from it? 100%. And are very solid 4 reasons why it is going to be adopted as a larger global program, I wish, in future. The first important reason, as I said earlier, there are multiple actors are working together. 9 Swiss international organizations, SDC, which is Swiss embassy, organizations like GenLab. Then we also have local actors, local civil society actors. So there are 12 local NGOs are involved. If I count the CBOs, then it would be a group of more than 100 actors working together under one framework. This is one unique thing. It never happened in Bangladesh, or I would say any other countries even, it's never happened. That so many actors are working under one umbrella with one joint commitment. This is one unique thing. Second unique thing is very unusual project. Usually donors give funds to international NGOs and then international NGOs give funds to local NGOs, a typical traditional model. But in this project, or I would say in program, donors, especially the Swiss embassy, they are working as a partner, true partner. It's like a pool fund. Not only 100% funding given to us by Swiss embassy, rather it was a contribution. So we bring 50% funding from different other actors who are supporting us. So you can imagine this whole
framework or setup is like a result of a true partnership, not a contractual obligation or money with conditionalities. It's giving us a lot of flexibility. Because of this flexibility, the third unique thing is happening is a localization. In this localization process, we are not only committed to demonstrate the results. In this whole process, we are strengthening the capacity of our local actors in a sense that they become so strong that they are able to lead this whole agenda at their own, not being dependent on international NGO or not even dependent on the donor. For that, we are doing very heavy investment on their capacity building, both technical as well as organizational capacity building. We are helping them to walk their journey of development at their own. So this is third very unique thing. The fourth thing I would say is about the advocacy, as my colleague has already mentioned. Our advocacy is not very confrontational or raising the finger on the government. We are doing very, I would say, polite and more dialogue and negotiation based collective advocacy. We are helping government, different level of actors in the government, to identify the problems together and finding these solutions together. So they have already a strong ownership, and that is why we are more confident that results are getting much and much better. And the last point which you said, for your knowledge, there are several neighboring countries already keeping an eye on us. They started asking us because they are very keen to replicate this kind of model in their own countries as well. Because climate justice is not confined issue only for Bangladesh, it's a global issue. Everybody is looking for a long-term solution, and that model can probably be a best solution. Multiple actors working at different levels with a common vision. Thank you very much, and giving your time in Bangladesh, also coming to this program. Thank you very much, sir. রাতুল দেব, সবুজ দক্ষতা, গ্রিন স্কিলস ও জলবায়ু যোগাযোগ কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আমাদের কল প্রোগ্রামের মধ্যে কিন্তু তরুণদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে অলরেডি। সো আপকামিং ডেইজে, যেটা কিনা অলরেডি ইউরোপে বা আমাদের পাশ্চাত্যে চলে আসছে, যে গ্রিন স্কিল, সবুজ দক্ষতা, এটা এখনও বাংলাদেশে অনেকাংশেই নতুন, জাস্ট আমরা শুনছি ব্যাপারটা। তো সময়ের পরিবর্তনের সাথে যে পৃথিবী সামনে আসছে, সেখানে কিন্তু আপনার সবগুলো চাকরির জন্য যা যা প্রয়োজন, যে ধরনের যোগ্যতার প্রয়োজন হবে, সেটার মধ্যে অবশ্যই সবুজ দক্ষতাটা আসবে। এখন সবুজ দক্ষতাটা কি? আপনার কাজের ক্ষেত্রে যে ওয়েতে আমরা কাজ করি, বলা হয় যে 3টা পি, পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রফিট। প্রফিট তো থাকবেই বিজনেস করতে গেলে, কিন্তু আপনি যদি আপনার কাজের সময় পিপল এবং প্ল্যানেটের চিন্তা না করে করেন, তাহলে এটা কখনোই গ্রিন স্কিল হতে পারবে না। এবং অনেকাংশেই মিলেনিয়ালস বা জেনজি যে জেনারেশনগুলো আমরা বলছি, তারা কিন্তু এই টার্মিনোলজি এবং এই শিক্ষার সাথে কিছুটা হলেও অ্যাডাপ্টেড। সামনের যে সময়টা আসবে, এক্ষেত্রে বাংলাদেশ না, শুধু সাউথ এশিয়ার বিভিন্ন দেশ আমরা জানি, তো সেই ক্ষেত্রে অবশ্যই গ্রিন স্কিল আমাদের বাংলাদেশের তরুণদের জন্য খুবই জরুরি। এবং শুধুমাত্র এটা বিভিন্ন সচেতনতা বা আলোচনায় রাখাই জরুরি না, এটা একদম অনেক ক্ষেত্রে নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। আর সেই জায়গায় আপনি যোগাযোগের কথা বলছেন, ক্লাইমেট কমিউনিকেশন, যেটা নিয়ে আমরাও কাজ করছি কলের সাথে বা সুইজারল্যান্ড দূতাবাসের সাথে। কল প্রোগ্রামে যেমন 12টা প্রজেক্ট আছে, এক একটা এক এক রকম, কিন্তু 12টা প্রজেক্ট 12ভাবে কিন্তু কেউ আমরা চিন্তা করছি না। যেটা প্রশান্ত বলছিল যে একটা ওভারঅল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসছে, ওইটাই কমিউনিকেশনের কাজ। এবং প্রজেক্টে যে এনজিও বা বিভিন্ন প্রতিনিধিরা জড়িত, এটা তাদের জন্য, কিন্তু এর বাইরের আউটপুট কিন্তু দেশের সবার জন্য। এবং একটা ক্ষুদ্র জায়গা থেকে সবার বোধগম্য জায়গায় নিয়ে যাওয়া, সেখান থেকে ইন্সপায়ার হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো, ওই জায়গায় ক্লাইমেট কমিউনিকেশনের কাজটা খুব জরুরি। সো আমি আশা করছি ভবিষ্যতে বাংলাদেশে সব প্রতিষ্ঠানই এভাবে চিন্তা করবে, একটা কম্বাইন্ড ফরম্যাটে যাওয়া বা চিন্তা করা জরুরি, যেখানে শুধুমাত্র নিজের প্রফিটটা নয়, প্ল্যানেট অ্যান্ড পিপলের বাইরে গিয়ে আসলে কিছু ভাববে না মানুষ। সেটাই আসলে প্রপার ক্লাইমেট কমিউনিকেশন হতে পারে। ধন্যবাদ। শিন সুলতান আলীরা, বাংলাদেশে স্থানীয় সরকার ও সম্প্রদায়গুলোকে কিভাবে আরও সক্রিয়ভাবে যুক্ত করা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এবং যে প্রশ্নটা আমি মনে করি যে সুইজারল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ড বাংলাদেশের সাথে পার্টনারশিপে আছে স্বাধীনতার পর থেকেই, এবং আমাদের কাজের একটা মূল জায়গা ছিল স্থানীয় সরকার, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ। তো আমরা বহু বছর ধরে এটা করেছি, এবং স্থানীয় সরকারকে শক্তিশালী না করতে পারলে, আমি সেটা জলবায়ু পরিবর্তন বলি
আর যেটা আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়ন বলি বা যে কোনো ধরনের উন্নয়নই বলি, এটা আসলে কোনোভাবে সম্ভব না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সুইজারল্যান্ড মাত্র 10 মিলিয়নের একটা দেশ, কিন্তু তাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তাদের প্রত্যেকটা ছোট ছোট সিদ্ধান্ত একদম খুবই, আমরা যদি বলি ডেমোক্রেটিক ওয়েতে স্থানীয়ভাবে সিদ্ধান্তগুলা হয়ে আসে। তো একই রকমভাবে সুইজারল্যান্ডেরও যে সহযোগিতাটা বাংলাদেশের জন্য আছে, যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা যাতে অনেক বেশি শক্তিশালী হয়। তো সুইজারল্যান্ডের পক্ষ থেকে আমরা আমাদের এই প্রকল্পের কথা বলছি বা আমাদের যে উদ্যোগগুলোর কথা বলছি, আমরা কিন্তু বলছি যে সবসময় যে বাইরের কোনো বিষয় কেউ এসে কিন্তু সমাধান দিয়ে যাবে না। আমাদের সমাধান আমাদের কাছেই আছে, বাংলাদেশের মানুষের কাছেই আছে, কিন্তু সেইগুলিকে সুযোগ একটা দেওয়ার বিষয় আছে। আর স্থানীয় সরকার, স্থানীয় যে আমাদের যে সংগঠকরা আছে, যে তরুণরা আছে, যারা আছে, তাদের হয়তো কিছুটা দক্ষতা দরকার হয়, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দরকার হয় যে তারা এসে কথা বলতে পারে। সেই জায়গাগুলোকে, সেই সুযোগগুলো তৈরি করে দিতে পারলে এবং এই যে এই জ্ঞান দক্ষতার যদি আমরা একটা বিনিময় করতে পারি, আমরা বলি এক্সচেঞ্জ বলি, তো এটা যদি করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যা এখানেই সমাধান হয়ে যায়। আমরা এখন যে দিকে এগোচ্ছি, আর্থিকভাবে হয়তো অনেক বেশি সহায়তা আসবে না, কিন্তু কম অর্থের মধ্যে সবাই মিলে যে কাজটা করা যায়, সেক্ষেত্রে আমরা হয়তো অনেকটা জলবায়ুর ঝুঁকি যে বিষয়টা আছে বা সবাইকে নিয়ে কাজ করার যে বিষয়টা, সেটা করা সম্ভব হবে আমরা সেটা মনে করি। এবং সেই জায়গাটাতে আমাদের যে পার্টনারশিপ বলছি, সেই পার্টনারশিপে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের সাথে আমরা সবসময় সরকারের সাথেই কাজ করতে চাই। সুতরাং আমি মনে করি যে স্থানীয় সরকার, জাতীয় সরকার এবং উন্নয়ন সহযোগী প্রাইভেট সেক্টরকে ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া খুব কঠিন। সুতরাং সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করতে পারি, তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের তরুণরা এখন আপনি দেখবেন যে আন্তর্জাতিকভাবেও খুব জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত, আমি বলবো যে সক্রিয় তারা। সুতরাং আমাদের সবাইকে মিলে একসাথে কাজ করতে পারলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ যে আমরা বলছি যে আমাদের যে রেজিলিয়েন্সির যে সার্থকতা, সফলতা আছে, সেটা আরও এগিয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করি এবং সেই জন্য এই কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল। আসলে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি যে এটা আমাদের জীবনের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমরা যদি এই বাংলাদেশটাকে বাসযোগ্য না রাখি কিংবা এই পৃথিবীকে বাসযোগ্য না রাখি, তাহলে কিন্তু আমরা একসময় হারিয়ে যাব। কারণ আজকে যদি জলবায়ু নিয়ে যে কথাগুলো বলছি, আমরা জলবায়ুর সাথে কিন্তু প্রকৃতি, পরিবেশ এবং আমাদের জীববৈচিত্র্য একেবারে এটা এমনভাবে জড়িত যে আমরা যদি প্রকৃতি থেকে আমাদের এই প্রয়োজনটা, যে প্রয়োজন আমার জীবনের জন্য, আমাদের সবার জীবনের জন্য, এই প্রকৃতির উপর কিন্তু 100% আমরা নির্ভরশীল। এই প্রকৃতি, পরিবেশ যদি ভালো না থাকে আমরা কখনোই ভালো থাকবো না। আর জলবায়ুর ব্যাপারটা কিন্তু আমাদেরই তৈরি করা। আমরাই কিন্তু আমাদের পরিবেশ, প্রকৃতিকে এমন করে ফেলেছি যে এখন জলবায়ু নিয়ে আমরা এত কথা বলছি, কিন্তু এই ব্যাপারটি আমরা কিন্তু যদি ভাবতাম আগে, কিংবা আমরা যদি একটু বুঝতাম, তাহলে হয়তো এই অনিষ্টটা আমরা করতাম না, এই প্রকৃতি পরিবেশের প্রতি এই বৈরী আচরণ করতাম না। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো আমরা দেরিতে বুঝলেও বুঝতে পারছি এবং আমরা এ নিয়ে কাজ করছি। এবং আমরা সবাই মিলে যখনই এক হব, যখন সবাই মিলে হাতে হাত মেলাবো, আমরা এই যে সুইজারল্যান্ডের যে সাহায্য সহযোগিতা বলি, অন্যান্য দেশের সাহায্য সহযোগিতা বলি, এবং আমাদের নিজের উদ্যোগ, এই সব এক হবে যখন, তখনই কিন্তু একটা ভালো ফল এর থেকে আসবে। এবং সেই আশাই করেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরও বলবো, আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আমাদের এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য যা করা দরকার এই প্রকৃতি পরিবেশের জন্য তাই যেন করি। ধন্যবাদ সবাইকে।